একটা প্রতীক নিয়ে একজন ব্যক্তি সংসদ সদস্য হওয়ার পরে যদি ওই পার্টি থেকে সে পদত্যাগ করে, টাকা পয়সা দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে একটা দলের প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পরে সে বলতেছে আমি তো আসলে এই দলের আদর্শে বিশ্বাস করি না, আমি তো শুধুমাত্র এমপি হওয়ার জন্য আমি এই প্রতীকে নির্বাচন করেছি, এই দলে যোগদান করেছি, এখন আমি আমার আগের দলে ফিরে যাব বা এই দল থেকে পদত্যাগ করব। এটা যদি হয়, অথবা ওই পার্লামেন্টে ওই দল সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত নিল যে একটা বিলের বা একটা প্রস্তাবের পক্ষে ভোট দিবে বা বিপক্ষে ভোট দিবে, আর ওই ওই এমপি যদি দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেয়, দলের সিদ্ধান্ত পক্ষে ভোট দেওয়া সে বিপক্ষে দিল, দলের সিদ্ধান্ত একটা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া সে পক্ষে দিল, তাহলে বলতেছে যে হ্যাঁ মানে shall vacate his seat, তার আসন শূন্য হয়ে যাবে। A person elected as a member of parliament at an election at which he was nominated as a candidate by a political party, একটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রাপ্ত একজন ব্যক্তি নির্বাচিত হওয়ার পর যদি ওই দল থেকে পদত্যাগ করে অথবা ওই দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয়, তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে। কিন্তু এইরকম শূন্য হওয়ার পর পরবর্তী ইলেকশনে কিন্তু সে আবার এই ইলেকশনে অংশগ্রহণ করতে, এটা আইনত কোনো মানে বাধা হবে না, তাকে ডিসকোয়ালিফাই করবে না। এটা কেন করা হয়েছে? এটা এটা মৌলিক চিন্তা চেতনা বা স্বাধীনতার পরিপন্থী না? আপাত দৃষ্টিতে একটা দল একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে, একটা দল দেখা যাচ্ছে একটা উন্নয়নের পক্ষে সিদ্ধান্ত অবস্থান নিয়েছে, একটা বিল আসলে জনহিতকর না, কিন্তু একটা দল এই মানে সিদ্ধান্ত নিল যে এই বিলের পক্ষে তারা ভোট দিবে, বিলটাই আসলে পাবলিকের জন্য কোনো কল্যাণকর না। তাহলে কিন্তু দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এটা তার বিবেচনায় যদি কল্যাণকর না বলেও মনে হয়, তারপরেও তাকে দলের সিদ্ধান্তের অনুকূলেই ভোট দিতে হবে, ব্যক্তিগত মত চর্চা করার কোনো সুযোগ এখানে নাই আমাদের কনস্টিটিউশন অনুসারে। তাহলে 70 অনুচ্ছেদ সম্পর্কে প্রশ্ন আসে, সংবিধানের 70 অনুচ্ছেদ কি গণতান্ত্রিক চর্চায়, মৌলিক গণতান্ত্রিক চর্চায় কোনো বাধা? আপনার মানে পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করুন, তাহলে এরকম প্রশ্ন হয়। অর্থাৎ এটা কেন করেছে আমাদের তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, এখানে গণতন্ত্রের মাত্র প্র্যাকটিস হচ্ছে, এখনো মানুষের দৃঢ়তা নিয়ে, সংসদ সদস্যদের দৃঢ়তা নিয়ে, তাদের এই মানে নীতি নৈতিকতা নিয়ে এখনো আমরা একটা মানে আপ টু দা মার্ক একটা মানে খুব ভালো অবস্থানে আমরা এখনো পৌঁছতে পারি নাই। তাহলে এখানে কোন প্রকার প্রলোভন বা কোন প্রকার এই পরিস্থিতির কারণে যদি কেউ দলের বিপক্ষে ভোট দেওয়ার অধিকার থাকে, তাহলে দেখা যাবে যে দলের কোনো গুরুত্ব থাকবে না, এরকম কয়েকজন মিলে বারবার একটা সরকারকে বা দলকে বেকায়দায় ফেলতে পারে। এই কারণে স্থিতিশীলতার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, সরকারের স্থায়িত্বের জন্য এই আর্টিকেলটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধুমাত্র আর্টিকেল 70 নিয়ে 20 মার্কসেরও প্রশ্ন হতে পারে, অথবা একটা অর্ধেক প্রশ্ন হতে পারে। তো আর্টিকেল 70টা আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। আমরা এরপর পার্লামেন্টের বিষয়ে যে পড়ছিলাম, এরপর এটা হচ্ছে আর্টিকেল 71, বার এগেইনস্ট ডাবল মেম্বারশিপ। আপনারা দেখেছেন হয়তো নির্বাচনগুলোতে যারা হাই প্রোফাইল লিডার, কোন খুব ব্যাপক গ্রহণযোগ্য প্রার্থী, ওনারা একাধিক আসনে নির্বাচন করে থাকেন, করেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারপরে মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, বা এরকম এই সাজেদা চৌধুরী, এরকম হাই প্রোফাইল, বা মির্জা ফখরুল ইসলাম, এরকম অনেকে দেখা যাচ্ছে একাধিক আসনে ইলেকশন করেছে।
এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কে কয়টা বেশি আসন পেল এটাই হচ্ছে এই সরকার গঠনের জন্য মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ইলেকশনের আগে জনমত কোন দিকে যাচ্ছে এটা অনেকে প্রেডিক্ট করতে পারে না। কিছু মানুষ মনে করে যে যেই দল সরকার গঠন করতে যাচ্ছে যার দিকে সাপোর্ট বেশি আমি তাকেই ভোট দিব। একজন আমাদের এখানে অনেক মানুষ মনে করে যে একটা দলকে বা প্রতীককে ভোট দিল কিন্তু ওই দল নির্বাচনে জয়লাভ করতে পারলো না, মানে ওই এমপি হয়তো জয়লাভ করলো কিন্তু সরকার গঠন করতে পারলো না। অনেকে মনে করে যে আমার ভোটটা তো পচে গেল, নষ্ট হয়ে গেল। আসলে ভোট কি পচে বা নষ্ট হয়? ভোট কি পচে? ভোট আপনার যাকে ভোট দিলেন তিনি জিতলো না তাই বলে কি আপনার ভোটটা পচে গেল? কি মনে করেন? না স্যার, পচে না। আপনি আপনার মতামত ব্যক্ত করেছেন, আপনি ভোট দিয়েছেন যাকে আপনার ভালো লেগেছে, তিনি জিততে পারে নাই কিন্তু আপনার ভোট কাউন্ট হয় নাই এমন তো না। ভোট পচা মানে হচ্ছে ভোট কাউন্ট হয় নাই। আপনার ভোট তো কাউন্ট হয়েছে, তিনি কয়টা ভোট পেয়েছেন সেখানে আপনার ভোটটাও হিসেবে এসেছে। তাহলে অনেকেই আমাদের এখানে শিক্ষিত মানুষও বিশেষ করে এই রাজনীতি সম্পর্কে, প্রার্থী সম্পর্কে ভালো খোঁজ খবর রাখেন না। অনেক মহিলা ভোটার আমি দেখেছি, হ্যাঁ, বলে যে যে জয়ের সম্ভাবনা আছে তাকে ভোট দেব, শুধু শুধু আমার ভোটটা নষ্ট করে লাভ কি? আসলে ওনার প্রার্থী না জিতলে ওনার ভোট কি নষ্ট হবে? ভোট কখনো নষ্ট হয় না। যদি ভোটটা কাউন্ট হয় তাহলে এটা নষ্ট হয়নি, এটা এটা হিসাবে এসেছে। হ্যাঁ, এটা তার প্রার্থী হয়তো জিতে নাই। তো এখন এই যে আমার সরকার গঠন করার জন্য সিটটাই হচ্ছে মৌলিক বিষয়। এই জন্য ওই প্রার্থী একজন সাধারণ প্রার্থী দিলে জিতবে কি জিতবে না। কিন্তু ধরেন আপনার এলাকায় যদি মাননীয় প্রধানমন্ত্রী মানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যদি নির্বাচন করেন, ওই এলাকার মানুষের আশা ভরসা থাকবে যে না, আমাদের আসন থেকে যেহেতু নির্বাচন করেছেন, আমাদের এলাকার দুঃখ দুর্দশার সমস্যা সবকিছু তিনি মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের এলাকায় ব্যাপক অগ্রগতি হবে, আমরা অনেক প্রিভিলেজ পাবো। তো ওই কারণে হাই প্রোফাইল প্রার্থীকে দিলে অনেক সময় সবাই তার চিন্তা চেতনাও ওই রাজনৈতিক দলের বিপক্ষে হলেও হাই প্রোফাইল প্রার্থী যেহেতু দাঁড়িয়েছেন তাকে ভোট দেন, তাই না? এই কারণে অনেক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে একাধিক আসনে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু আমাদের আর্টিকেল 71 বলছে no person shall at the same time be a member of parliament in respect of 2 or more constituencies. একই সাথে একজন ব্যক্তি একাধিক সংসদীয় আসনের মেম্বার হতে পারবে না। জিনিসটা অনেকটা এটার মতো, a Muslim woman should not have more than one husband at the same time. But a Muslim man may have more than one wife, 4 wives at the same time, as per Sharia law. কিন্তু একজন মহিলা একজন হাজবেন্ডের সাথে ডিসলিউশন হওয়া ব্যতীত ফার্দার কোনো হাজবেন্ড থাকতে পারবে না, একাধিক হাজবেন্ড থাকতে পারে না। একটা বিয়ে ডিসলিউট হওয়া ব্যতীত কোনো মহিলা তালাক কার্যকর হওয়া ব্যতীত আরেকটা বিয়ে করলে ওই বিয়েটা ফাসিদ বা বাতিল বলে গণ্য হবে। এটা ইসলাম, এটা কোনো লই অনুমোদন করে না। তো আমাদের এখানে যে ভারতের কিছু এই উপজাতি বা বিশেষ এলাকা আছে যেখানে দেখা যাচ্ছে এখনো যে ট্রেডিশনাল কিছু প্রাচীন প্রথা রয়ে গেছে, দেখা যাচ্ছে এই পরিবারের কয়েকজন পুরুষ সদস্য মিলে একটা পাত্রী আনে, মানে এই কয়েকজন পুরুষ সদস্যের একটি মাত্র বউ। তো যাই হোক, এটা কিন্তু সাইন্টিফিক না, এটা ন্যাচারালও না, এটা লজিক্যাল না। ওটা হয়তো ওখানকার কাস্টমস ওইরকম রয়ে গেছে, বিশেষ করে ভারতের একটা অঞ্চলে এরকম একটা নিউজ আমি দেখেছি। তো এই মুসলিম ফিমেল যেহেতু শুড নট হ্যাভ মোর দেন ওয়ান হাজবেন্ড এট দ্য সেম টাইম, এই জিনিসটা এটার সাথে মিলে যায় যে এ পারসন
shall at the same time be a member of parliament in respect of two or more constituencies. এক বা একাধিক আসনে, একটি মাত্র আসনের সে সংসদ সদস্য হতে পারবে, একাধিক আসনের হতে পারবে না। তো 71 clause 2 তে বলছে nothing in clause 1 shall prevent a person from being at the same time a candidate for two or more constituencies. হ্যাঁ, মানে কিন্তু একাধিক আসনে নির্বাচন করতে বাধা থাকবে না। অর্থাৎ ওই যে আমি বললাম জনপ্রিয় ব্যক্তিত্বকে একাধিক আসনে নমিনেশন দেওয়া হয়, ইলেকশন তো একই দিনে হচ্ছে, দেখা যাচ্ছে একাধিক আসনে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। বাট ইন দ্য ইভেন্ট অফ বিইং ইলেক্টেড ফর মোর দেন ওয়ান, কিন্তু যদি একাধিক আসনে নির্বাচন করে একটাতে জিতে গেলেও সমস্যা নাই, কোনোটাতেই জিতলো না সমস্যা নাই, কিন্তু একাধিক আসনে যদি কেউ জিতে, মোর দেন ওয়ান কনস্টিটিউয়েন্সিস যদি কেউ জিতে, তাহলে উইদিন 30 days আফটার হিজ লাস্ট ইলেকশন, ইলেকশন হয়ে যাওয়ার 30 দিনের মধ্যে দ্য পারসন ইলেক্টেড শ্যাল ডেলিভার টু দ্য চিফ ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ সাইন ডিক্লারেশন, একটি লিখিত ডিক্লারেশন ঘোষণা দিতে হবে, স্পেসিফাইং দ্য কনস্টিটিউয়েন্সি হুইচ হি উইশেস টু রিপ্রেজেন্ট, কোন আসনের সদস্যপদ তিনি রাখতে চান, কোন আসনের প্রতিনিধিত্ব তিনি করতে চান। অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধিক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যায়, তাহলে ইলেকশনের 30 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে একটা চিঠি দিয়ে স্পেসিফাই করতে হবে, করে বলতে হবে যে এই আসনের সংসদ সদস্য আমি থাকতে চাই, হ্যাঁ, বাকিগুলো আমি সারেন্ডার করলাম, হ্যাঁ, মানে আমি শুধু এই আসনটা রাখতে চাই। and the seats of other constituencies for which he was elected shall thereupon fall vacant. যখন স্পেসিফাই করে বলা হবে যে আমি এই আসন রাখবো, তাহলে অন্য আসনগুলো সাথে সাথে ভ্যাকেন্ট, শূন্য হয়ে যাবে। তখন আপনারা দেখবেন যে একাধিক আসন নির্বাচিত হওয়ার পরে যে আসনটা তিনি রেখেছেন ওই আসন ছাড়া বাকি আসনগুলোতে আবার বাই ইলেকশন বা উপনির্বাচন হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, বিতে বলছে if the person elected fails to comply with subclause A, all the seats for which he was elected shall fall vacant. যদি 30 দিনের মধ্যে তিনি সুনির্দিষ্ট করে না জানান কোন আসন রাখতে চান, তাহলে সব আসন, যতগুলো আসনে জিতলেন সর্বোচ্চ 5টা করতে পারবে, তাহলে আসনগুলো সব শূন্য ঘোষিত হয়ে যাবে। তারপর বলা হচ্ছে a person elected shall not make or subscribe the oath of affirmation of a member of parliament until the foregoing provisions of this clause so far as applicable have been complied with. ওই যে 30 দিনের মধ্যে স্পেসিফাই না করলে তাহলে কোন ব্যক্তি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারবে না। ঠিক আছে, যদি পূর্ববর্তী ক্লজগুলো সে কমপ্লাই না করে, না মানে, তাহলে তিনি শপথ গ্রহণ করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদ সদস্যের মর্যাদা তিনি পাবেন না, সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না, ভোট দিতে পারবেন না, বক্তব্য রাখতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা যে 71-এ যে কথাটা, মূল কথাটা, বার এগেইনস্ট ডাবল মেম্বারশিপ, দ্বৈত সদস্যতায় বাধা, বুঝেছেন আপনারা? ডুয়েল মেম্বারশিপ থাকতে পারবে না, একাধিক ইলেকশন করতে পারবে, কিন্তু স্পেসিফাই করে একটা রেখে বাকিগুলোতে উপনির্বাচন হবে। বুঝেছেন 71? জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন স্যার। এখানে স্যার যদি উনি দুইটা সংসদীয় এলাকায় যদি নির্বাচিত হয়, শূন্য ঘোষণা হবে, উনি যেটা পছন্দ করবে আর বাকিটা শূন্য পদ ঘোষণা হবে। তো এখন স্যার ওখানে উপনির্বাচন দিতে হবে। তো এখন উপনির্বাচন দিতে গেলে তো স্যার একটা এক্সট্রা খরচ আছে, কার? নির্বাচন কমিশন থেকে এক্সট্রা খরচ করতে হবে স্যার। তো স্যার এই যে এই আর্টিকেলের বিষয়ে স্যার নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের অবজেকশন করছে কি স্যার এখনো পর্যন্ত? না, এটা তো নির্বাচন কমিশন অবজেকশন করতে পারবে না। ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল পোস্ট, এটা রাষ্ট্রই তো, পার্লামেন্টেই তো এই প্রভিশনটা রেখেছে, জনপ্রিয় ব্যক্তিত্বকে একাধিক আসনে যেন নির্বাচিত করার একটা সুযোগ রেখেছে। এখন কস্ট সাধারণত দেখা যায় যে নর্মাল ইলেকশনে যে রকম কস্ট হয়, বাই ইলেকশনে সেরকম হয় না। বাই ইলেকশন করার পরে দেখা যায় যে কি জানেন, যে ব্যক্তি নির্বাচিত হয়েছে ওই ব্যক্তির দল যদি সরকার গঠন করে তাহলে অটোমেটিক্যালি তারা সেদিকে হয়ে যায়। আর যদি বিরোধী দলের কেউ একাধিক আসন নির্বাচিত হয় তাহলে বাই ইলেকশনে দেখা যায় যে এই রেজাল্ট অনেক সময় উল্টে যায়।
পাবলিক তখন বলে যে আমরা আমাদের এই নেতাকে নির্বাচিত করেছি, তো কি হয়েছে? এখন তো দেখা যাচ্ছে সরকার অন্য দল গঠন করে ফেলেছে, আমরা তাদের দলের একজনকে যদি আমরা নির্বাচিত করে পাঠাই তাহলে আমাদের এলাকার উন্নয়ন একটু বেশি হবে, আমরা সুযোগ সুবিধা বেশি পাবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই ইলেকশন গুলোতে সাধারণত সরকার দলীয় এই মানে সরকার দলীয় মনোনীত প্রার্থীদের জয়লাভ হয়ে থাকে। এখানে কস্টের বিষয়টা কখনো অবজেকশনে আসেনি, বা এটা রাষ্ট্রের প্রয়োজনে কষ্ট তো হবে, কিন্তু এটা অতিরিক্ত, এটা তো ব্যয় বেঁধে দেওয়া আছে কিরকম, যদিও সেটা মানে না একজন সংসদ সদস্য প্রার্থী কতটুকু খরচ করতে পারবে, হ্যাঁ সেইটা তো একটা বিধিবিধান আছে, কিন্তু দেখা যাচ্ছে ইলেকশনে সেটা অনেকে মানেন না। আচ্ছা যাই হোক, 72 তে যাই আমরা, সেশনস। হ্যাঁ বলেন স্যার। এখানে তো সরকার ঘোষণা করতে গেলে স্যার জটিলতার সৃষ্টি হবে না স্যার? দেখা গেল 300 আসনের মধ্যে স্যার একজন পাইলেন স্যার 149 নির্বাচিত প্রার্থী সহ হলো কি আপনার কথাটা আমি বুঝেছি। সরকার ঘোষণার ক্ষেত্রে সাউন্ড খুব ডিস্টার্ব করতেছে, ডিস্টার্ব হচ্ছে নামের একজন থেকে সরকার ঘোষণার ক্ষেত্রে ইয়ে হবে, ওইটা কাউন্ট হবে স্যার। এখন একাধিক স্যার একটার মধ্যে পাইছে স্যার 151, আরেকজন পাইছে 149। এখন স্যার যেটার মধ্যে স্যার দুইটা নির্বাচন মানে দুইটা আসন করছে, ওনাদের দলে হলো কি স্যার 151। এখন স্যার উনি যখন একটা আসন ছেড়ে দেবেন স্যার, একদল হচ্ছে 149 ঘোষণা হয়ে যাবে, নাকি ওই একটা আসনের রেজাল্টের জন্য অপেক্ষা করা হবে? ওই সরকার গঠনের ক্ষেত্রে ওনার যে একাধিক আসন ওইটা কাউন্ট হবে, তখন 151 যারা পাইলো তারাই সরকার গঠন করবে, ঠিক আছে? জি স্যার। তো এখন ধরেন বাই ইলেকশনে সরকার দলে সাধারণত সরকার দলীয় জিতে, এখন ধরেন কোনো কারণে জিতলো না, সরকার গঠন করলো, তারা এখন 149 হয়ে গেল, আর বাই ইলেকশনের কারণে বিরোধী দলীয় 2 জন এসে গেল, সেই ক্ষেত্রে পার্লামেন্টটা খুব ঝুলন্ত হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, কারণ যে কোনো এই বিলের বিপক্ষে তারা ভোট দিতে পারবে, অনাস্থা প্রস্তাব আনতে পারবে, হ্যাঁ এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। সাধারণত দেখা যায় যে বাই ইলেকশন গুলোতে সরকার দলের মনোনীত প্রার্থীরাই সাধারণত জয়লাভ করে আসে। আচ্ছা 72 তে সেশনস অফ পার্লামেন্ট, সংসদের অধিবেশন কে আহ্বান করবে, কে স্থগিত করবে বা কে ভঙ্গ করবে? রাষ্ট্রপতি আর কি। হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি। পার্লামেন্ট শ্যাল বি সামন মানে আহ্বান করা, প্ররক্ট স্থগিত করে দেওয়া বা ডিজলভ বা ভেঙে দেওয়া, হ্যাঁ বাই পাবলিক নোটিফিকেশন মানে সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তি দ্বারা। হ্যাঁ, and when summoning the parliament, the president shall specify the time and place of the first meeting. রাষ্ট্রপতি যখন মানে অধিবেশন ডাকবেন তখন তিনি টাইম এবং এই মানে তারিখ এগুলি একটু স্পেসিফাই করবেন। আপনারা মিউট করেন, যারা বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করতেছেন মিউট করে রাখেন। হ্যাঁ, তারপরে দেখেন এই তাহলে ফার্স্ট মিটিং এর অধিবেশনের সময়সীমা নির্ধারণ করে রাষ্ট্রপতি পাবলিক নোটিফিকেশন দ্বারা, সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তি দ্বারা সংসদের অধিবেশন ডাকবেন, বা অনুরূপভাবে তিনি স্থগিত করবেন, ভঙ্গ করবেন। হ্যাঁ, এরপরে প্রোভাইডেড দ্যাট except the period of 90 days as mentioned in subclause A of clause 3 of article 123. article 123 হচ্ছে ইলেকশন সম্পর্কিত। For remaining term, a period exceeding 60 days shall not intervene between the end of one session and the first sitting of parliament in the next session. এক অধিবেশনের সমাপ্তি এবং অন্য অধিবেশনের শুরু, পরবর্তী অধিবেশনের শুরু, এই দুইটার ইন্টারভেন মধ্যবর্তী সময়টা কখনো 60 ডেজ এর বেশি হতে পারবে না। অর্থাৎ সংসদ সর্বোচ্চ, আজকে মনে হয় অধিবেশন শুরু হয়েছে সংসদের, 60 দিনের মধ্যে অবশ্যই অধিবেশন ডাকতে হবে, সংসদ বসতে হবে। তবে
একটা ইএসএ এই এক্সেপশনটা হচ্ছে 123 অনুচ্ছেদের এই ক্লজ এ অফ সাব ক্লজ 3। এখানে ওই যে 5 বছর পরে সংসদ ভেঙে যাওয়ার যদি স্বাভাবিক নিয়মে ভাঙে, তাহলে সংসদ ভেঙে যাওয়ার অব্যবহিত 90 দিন পূর্বে ইলেকশন করতে হবে। মানে পার্লামেন্ট রেখে ইলেকশন করা, এটা নিয়ে অনেক রাজনৈতিক তর্ক বিতর্ক হয়েছে। বিএনপি বলল যে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে হবে, কিন্তু আমাদের বর্তমান সংশোধনীতে বলতেছে এখানে অনির্বাচিত কাউকে ক্ষমতা হস্তান্তরের কোনো সুযোগ নেই। যারা এক্সিস্টিং পার্লামেন্ট তারাই নির্বাচন করবে। তাহলে ওই যে 123-তে স্বাভাবিকভাবে সংসদ ভেঙে যাওয়ার অব্যবহিত 90 দিন পূর্বে ইলেকশন করার যে বিধিবিধান, যে নিয়ম, ওই এক্সেপশন ছাড়া সবসময় 90 দিনের বিরতির মধ্যে, 90 দিনের বেশি যেন না হয়, 90 দিনের বেশি যেন না হয়, এই সময়ের মধ্যে অধিবেশন ডাকতে হবে। Provided further that in the exercise of functions under this clause, the President shall act in accordance with the advice of the Prime Minister tendered to him in writing. আরো শর্ত থাকে যে মানে এই যে রাষ্ট্রপতি অধিবেশন ডাকা বা স্থগিত করে দেওয়া বা পার্লামেন্ট ভেঙে দেওয়া, এই বিষয়গুলোতে প্রাইম মিনিস্টার যেভাবে লিখিতভাবে রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করেন, সেইভাবে পরামর্শ যেভাবে দিবেন সেভাবে কাজ করবেন। তাহলে আসলে পার্লামেন্ট ডাকা না ডাকা, স্থগিত করা, ভেঙে দেওয়া, এটা যদিও রাষ্ট্রপতি ডাকতেছেন, এটা আসলে কার ইচ্ছার উপর নির্ভর করতেছে? মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করতেছে। হয়েছে না? আচ্ছা আচ্ছা, মিউট। এখন তো শোনা যাচ্ছে না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে 123-এর যে 90 দিনের বিষয়, ওইটা ছাড়া সবসময় 60 দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পরামর্শ প্রদান করবেন সেভাবে সংসদ অধিবেশন ডাকবে, স্থগিত করবে, ভঙ্গ করবে। তাহলে আসলে যদিও বা মহামান্য রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকেন, আসলে ইচ্ছাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে কিন্তু এগুলি কার্যক্রমগুলো চলে। তারপরে টুতে, notwithstanding the provision of clause 1, Parliament shall be summoned to meet within 30 days after the declaration of the results of polling at any general election of member of Parliament. নতুন কোন ইলেকশন হলো, নতুন কোন সংসদ নির্বাচন হলো, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ইলেকশনের আগে 123 অনুসারে 90 দিন গ্যাপ থাকতে পারে, এমনি নরমালি 60 দিন গ্যাপ থাকতে পারে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর 60 দিনের মধ্যে কিন্তু সংসদের অধিবেশন ডাকতে হবে কোন নতুন নির্বাচন হওয়ার পর। এটাই 72 ক্লজ 2 তে বলছে। তারপর 72 ক্লজ 3 তে বলছে, unless sooner dissolved by the president, parliament shall stand dissolved on the expiration of period of 5 years from the date of its first meeting. মানে unless sooner dissolved by the president, যদি রাষ্ট্রপতি ভেঙে না দেয়, পার্লামেন্ট shall stand dissolved, পার্লামেন্ট ভেঙে যাবে on the expiration of period of 5 years from the date of the first meeting, প্রথম অধিবেশন যেদিন বসলো ওই দিন থেকে 5 বছর অতিক্রান্ত হওয়ার সাথে সাথে কিন্তু পার্লামেন্ট ভেঙে যাবে। রাষ্ট্রপতি ভেঙে দিক বা না দিক, রাষ্ট্রপতি আগে ভেঙে দিলে তো ভেঙে দিল সংসদ, যদি না ভাঙে তাহলে প্রথম অধিবেশন যেদিন বসলো ওই দিন থেকে 5 বছর যেদিন পূর্তি হবে, 5 বছর পূর্ণ যেদিন হবে ওই দিন অবশ্যই ভেঙে যাবে। provided that at any time when the republic is engaged in war, কিন্তু ধরেন দেশে একটা যুদ্ধকালীন অবস্থা, সংসদের মেয়াদ শেষ হয়ে গেল, যুদ্ধ চলছে দেশে, আশেপাশের কোন দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ চলছে, the period may be extended by act of parliament by not more than 1 year, অনধিক 1 বছর পর্যন্ত এর মেয়াদ বাড়ানো যাবে। 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরও দেশে যদি যুদ্ধ চলে তাহলে
অ্যাক্ট অফ পার্লামেন্ট, সংসদে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্টের মেয়াদ 1 বছর পর্যন্ত বাড়ানো যাবে এট এ টাইম, মানে একসাথে 1 বছর, মোর দেন 1 ইয়ার, নট মোর দেন 1 ইয়ার এট এ টাইম, একসাথে 1 বছর। এরপরে 1 বছর পরও দেখা যাচ্ছে যুদ্ধ শেষ হইলো না, আবার সংসদের অধিবেশন দেখে আবার অ্যাক্ট অফ পার্লামেন্ট আইন করে ওই সংসদের মেয়াদ আরো 1 বছর বাড়ানো হলো, তারপরেও যুদ্ধ শেষ হইলো না, আরো 1 বছর বাড়ানো হইলো। মানে 5 বছর মেয়াদে নির্বাচিত হওয়ার পর যদি মেয়াদের শেষ পর্যায়ে দেশে যুদ্ধ লেগে থাকে, তাহলে সংসদ আইন করে করে 1 বছর 1 বছর পার্লামেন্টের মেয়াদ বাড়াতে পারবে। এখন কিন্তু যুদ্ধ যদি শেষ হয়ে যায়, ধরেন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ চলছিল এই কারণে বাড়ানো হলো, যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেলে shall not be so extended beyond 6 months after the termination of the war, যুদ্ধ শেষ হয়ে গেলে 6 মাসের বেশি এটার মেয়াদ বাড়ানো যাবে না, বুঝছেন? তাহলে কেউ এমপি ইলেকশন করে প্রথম অধিবেশনের 5 বছর সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে তার আর সংসদ সদস্য পদ থাকবে না, যদি না দেশে যুদ্ধ থাকে এবং আইন করে পার্লামেন্টের মেয়াদ 1 বছর একাধিক্রমে বাড়ানো হয়। আর এরকম বাড়ানোর পরে যুদ্ধ শেষ হয়ে গেলে, শেষ হওয়ার পরে 6 মাসের বেশি কিন্তু মেয়াদ বাড়ানো যাবে না, 6 মাসের মধ্যে ইলেকশন করে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে। আর ক্লজ 4 বলছে if after a dissolution and before holding of the next general election of member of parliament, the president is satisfied that owing to the existence of a state of war in which the republic is engaged, it is necessary to recall parliament. The president shall summon the parliament that has been dissolved to meet. ধরেন সংসদ ভেঙে গেল, সংসদ ভেঙে যাওয়ার পর যুদ্ধ চলছে, নতুন কোন ইলেকশন হতে পারলো না, নতুন কোন ইলেকশন করা গেল না, এদিকে সংসদ ভেঙে গেল, দেশে যুদ্ধ চলছে, নতুন কোন পার্লামেন্ট গঠন হলো না, ইলেকশন করা সম্ভব হলো না। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি মনে করেন যে সংসদের একটা অধিবেশন ডাকা দরকার, তখন যে ভেঙে যাওয়া পার্লামেন্ট, ইমিডিয়েট পাস্ট, অব্যবহিত আগের যে পার্লামেন্ট ছিল, এইটাকে তিনি মানে অধিবেশনে ডাকতে পারেন। মানে তখন তারাই ইমিডিয়েট পাস্ট পার্লামেন্ট মেম্বার যারা, তারাই সংসদের সদস্য বলে গণ্য হবেন। মানে এটা হচ্ছে এক্সেপশনাল পরিস্থিতিতে, ইফ দ্য রিপাবলিক ইজ এনগেজড, মানে স্টেট অফ ওয়ার ইন হুইচ দ্য রিপাবলিক ইজ এনগেজড, একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, যুদ্ধাবস্থা বিদেশের সাথে হোক বা দেশে যদি একটা যুদ্ধাবস্থা, তখন পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরে উনি অব্যবহিত পূর্বের পার্লামেন্টের সবাইকে বলতে পারেন যে চলেন আমরা বসি, সংসদে একটা সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। অর্থাৎ ভেঙে যাওয়া পার্লামেন্টের ওরাই তখন সাংসদ বলে বিবেচিত হবে। ক্লজ 5 বলছে subject to the provision of clause 1, the sitting of parliament shall be held at such time and places as parliament may by its rules of procedure or otherwise determine. মানে ওই যে রাষ্ট্রপতি যেভাবে সংসদ অধিবেশন রাখবেন পাবলিক নোটিফিকেশন দ্বারা, এই বিধিবিধান পালন সাপেক্ষে কার্যপ্রণালীর বিধি দ্বারা যেভাবে নির্ধারণ করবেন, সংসদের বৈঠক সময় সেই সময় স্থানে অনুষ্ঠিত হবে। এখন ধরেন রাজধানী ঢাকা বিদেশি শত্রু দ্বারা বেদখল হয়ে গেল, ওখানে এই যে এখন আফগানিস্তানের এক একটা প্রদেশ এক এক সময় তালেবানের কবলে চলে গেল, তাহলে হামিদ কারজাই বা ওই যে কি আশরাফ নাকি যিনি চলে গেলেন, ওনার নাম কি? আশরাফ ঘানি। আশরাফ ঘানি সরকার সমর্থিত সরকারি দল, এখন তারা কাবুল থেকে বিতাড়িত হলো, তারা এই আরেকটা পশতুন বা ধরেন আরেকটা স্টেটে তারা আছে, সেখানে তারা কি করলো, অধিবেশন ডাকতে পারবে। আমাদের এখানে যুদ্ধাবস্থা চলছে, জঙ্গি বা কোনো বিদেশি শক্তি বা দেশীয় শক্তি
দ্বারা ঢাকা অবরুদ্ধ হয়ে গেল। তখন পার্লামেন্ট চাইলে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর যেখানেই বলেন অধিবেশন ডাকতে পারবে, যে কোনো টাইমে, যে কোনো স্থানে। তারপরে 73-তে প্রেসিডেন্টস অ্যাড্রেস টু মেসেজ টু পার্লামেন্ট। এই যে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, এগুলিতে আমরা কতগুলো প্রিরোগেটিভ, দায় মুক্তি, অনেক কিছু আমরা পড়েছি। এখানে আপনি 73টাও ওই সময় অ্যাড করতে পারেন, রাষ্ট্রপতি সংসদে বাণী দিবেন। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? আমি, হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জনি চৌধুরী একজন আবার কথা বলছে, আমি মিউট করে দিলাম। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? ক্লিয়ার আছে? ঠিক আছে, শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে স্যার। বলা হচ্ছে স্যার, হ্যাঁ, যুদ্ধ চলাকালীন সময়ে স্যার 5 বছর যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে 1 বছর করে মেয়াদ বাড়াতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, সেটা সর্বোচ্চ কতবার বাড়াইতে পারবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, 1 বছর সময় বাড়ালো, 1 বছর সময় বাড়ানোর পর দেখা গেল স্যার 2 মাসের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তাহলে কি স্যার 6 মাসে চলে আসবে নাকি 1 বছরে স্যার? ওই যুদ্ধ শেষ হওয়ার 6 মাস ওটাতে চলে যেতে হবে। 1 বছর বাড়ানো হলো, 2 মাসের পরে শেষ হয়ে গেল। তাহলে এখানে বললে যে শ্যাল বি, এখানে শ্যালটা ম্যান্ডেটরিলি ব্যবহার করে, শ্যাল নট বি সো এক্সটেন্ডেড বিয়ন্ড 6 মান্থস আফটার দ্য টার্মিনেশন অফ দ্য ওয়ার। যুদ্ধ শেষ হয়ে গেলে ওইটা 6 মাসের মধ্যে চলে আসবে। আর এটা নট মোর দেন 1 ইয়ার এট এ টাইম, একসাথে 1 বছর। হ্যাঁ, মেয়াদ এককালে অনধিক 1 বছর। তাহলে 5 বছর ধরে যুদ্ধ করলে 5 বছর বাড়াতে হইতে পারে। এটা যে নট মোর দেন ওয়ান্স, এই কথাটা বলে নাই, বলছে এট এ টাইম নট মোর দেন 1 ইয়ার, মানে একসাথে 1 বছরের বেশি মেয়াদ বাড়ানো যাবে না, একাধিকবার বাড়ানো যাবে না, এই কথাটা বলে নাই। তাহলে আইনে যে জিনিসটা বার নাই সেই জিনিসটা করা যাবে, ঠিক আছে? যে জিনিসটা নিষেধ করে দেওয়া হয় নাই সেই জিনিসটা করা যাবে। জিনিসটা আমি বারবার আপনাদেরকে বলি, হারামগুলো নির্দিষ্ট, হালালগুলোর তালিকা নাই। একটা টেবিলে 20টা গ্লাস আছে, 20টা গ্লাসে 20 রকমের পানীয় আছে। এখন বলে দিল যে এত নম্বর গ্লাসের এই পানীয়টা কেউ খাবেন না, তাহলে কি বলার দরকার আছে বাকি 19টা গ্লাসের পানি আপনারা খেতে পারবেন, এই কথাটা বলার দরকার আছে? না স্যার। না স্যার, বলার দরকার। তাহলে যেটা বাদ, যেটা নিষেধ, সেটা বলা আছে। 12 প্রকারের মহিলা মাহারাম, এদেরকে বিয়ে করা যাবে না, এরা ছাড়া আর সবাইকে বিয়ে করা যাবে। এই খাবারগুলো হারাম, এগুলো ছাড়া সবকিছু বৈধ, হালাল। তাহলে যেহেতু বলা হয়নি যে এই একবারের বেশি বাড়ানো যাবে না, তাহলে মানে আনলিমিটেড বার বাড়ানো যাবে। তবে একটা দেশে যুদ্ধ কয় বছর চলে এটা তো মানে কিছু কিছু যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, কিছু কিছু যুদ্ধ অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়। বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি, এখানে দীর্ঘস্থায়ী যুদ্ধের কোনো ইয়ে নেই, এই সম্ভাবনা খুব কম। স্যার এখানে যে 6 মাস হবে স্যার, যুদ্ধ শেষ হয়ে গেলে 6 মাস হবে, সেটা কি স্যার যুদ্ধের পরে 6 মাস থাকবে নাকি যখন থেকে যুদ্ধের পরে 6 মাস? যুদ্ধের পরে shall not be extended beyond 6 months after the termination of the war. Termination of the war, যুদ্ধ শেষ হওয়ার 6 মাস, ঠিক আছে? যখন থেকে মেয়াদ বাড়ালো তখন থেকে 6 মাস, আর যুদ্ধ শেষ হওয়ার 6 মাস। মানে যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, তাহলে আর সর্বোচ্চ 6 মাসের বেশি বাড়ানোর দরকার কি? এর মধ্যে তো ইলেকশন করে ফেলা যায়। আচ্ছা, যাই হোক, আমরা 73-তে দেখি। 73 হচ্ছে রাষ্ট্রপতি সংসদে বাণী দিবেন। The president may address parliament and may send message thereto. সংসদে বাণী, ভাষণ দান এবং প্রেরণ করতে পারবেন। তারপরে 72(3) at the commencement of first session after a general election of members of parliament, at the commencement of the first session of each year, the president shall address parliament. রাষ্ট্রপতি কখন পার্লামেন্টে অ্যাড্রেস করবেন? যখন একটা ইলেকশন হওয়ার পরে প্রথম সেশন যখন হবে তখন তিনি পার্লামেন্টে অ্যাড্রেস করবেন।
আবার প্রতি বছরের শুরুতে যে অধিবেশন হয় সেই অধিবেশনের শুরুতে তিনি অ্যাড্রেস করবেন। তাহলে রাষ্ট্রপতি বছরে একবার সাধারণত কি করেন, পার্লামেন্টে অ্যাড্রেস করে থাকেন। আর 73(3) বলছে পার্লামেন্ট শ্যাল এখানে অবশ্যই আফটার দ্য প্রেজেন্টেশন অফ অ্যান অ্যাড্রেস বাই দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি যে ভাষণ দান করলেন, অর দ্য রিসিপ্ট অফ এ মেসেজ ফ্রম হিম, অথবা রাষ্ট্রপতি যে বাণী প্রেরণ করলেন, ডিসকাস দ্য ম্যাটার রেফার টু ইন সাচ অ্যাড্রেস অর মেসেজ, এটা সংসদে আলোচনা করবেন। রাষ্ট্রপতির ভাষণগুলোতে একটা মেসেজ থাকে। আপনারা ওই যে দেখবেন পার্লামেন্টে বছরের শুরুর অধিবেশনগুলোতে বা প্রথম অধিবেশনগুলো রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব, এইটার উপর অনেকেই আলোচনা অংশগ্রহণ করে থাকেন। আমি আজকে 73টা আলোচনা করে শেষ করে দিব। এই 73টা হচ্ছে যে আমরা দেখেছি, আচ্ছা যারা মিনিস্টার সবাই কি মিনিস্টার মধ্যে সবাই কি এমপি হয়, না এমপি ছাড়াও মিনিস্টার হতে পারে? থ্যাংক ইউ স্যার। এমপি ছাড়াও মিনিস্টার হতে পারে স্যার। এমপি ছাড়াও মিনিস্টার হতে পারে। টেকনোক্রেট যে 110 মন্ত্রিসভার 10 ভাগের 1 ভাগের কেউ বেশি কেউ মানে অনির্বাচিত ব্যক্তি মন্ত্রী হতে পারবেন না। তাহলে এভরি মিনিস্টার শ্যাল হ্যাভ দ্য রাইট টু স্পিক ইন and otherwise to take part in the proceeding of parliament. এখন প্রত্যেক মন্ত্রী সংসদ সদস্য হোক বা না হোক, সংসদ সদস্য হওয়া মন্ত্রী অথবা সংসদ সদস্য না হওয়া মন্ত্রী পার্লামেন্টে যে কোনো কার্যপ্রণালীতে অংশগ্রহণ করতে পারবেন, but shall not be entitled to vote or to speak in any matter not related to the ministry, কিন্তু ওই মিনিস্ট্রির সাথে রিলেটেড না এমন কোন ম্যাটারে তিনি কথা বলতে পারবেন না বা ভোট দিতে পারবেন না, আনলেস হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট অলসো, যদি না তিনি এমপি হয়ে থাকেন। সংসদে সরকারের কার্যপ্রণালী, লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন, বাজেট সবকিছু নিয়ে তো আলোচনা হয়। তাহলে ধরেন আমি অর্থমন্ত্রী করতে হলো এমন একজনকে যিনি এমপি না, রাষ্ট্রের প্রয়োজনে করতে হলো, তিনি দেশের ভালো একজন দক্ষ অর্থনীতিবিদ, তাকে করতে হলো, তাহলে তাকে দরকার আছে না পার্লামেন্টে, যেহেতু বাজেট নিয়ে আলোচনা হবে, হ্যাঁ যেহেতু একটা অর্থ বিল উপস্থাপিত হবে, তাকে আলোচনা তার পার্লামেন্টে তার দরকার আছে না। তো পার্লামেন্টে যে মিনিস্ট্রির সাথে রিলেটেড বিষয়ে যে কোনো মন্ত্রী আলোচনা করতে পারবেন, কিন্তু তিনি যদি এমপি না হয়ে থাকেন, সংসদ সদস্য না হন, তাহলে তিনি কোনো ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে তিনি অন্য মিনিস্ট্রির বিষয় নিয়ে আবার কথা বলতে পারবে না, কিন্তু এমপি হলে সব মিনিস্ট্রির সব বিষয় নিয়ে কথা বলতে পারবে। কথা বুঝলেন? তিনি কি তার সংসদে গিয়ে বসতে পারবেন ওখানে আলোচনার মধ্যে? তাহলে তিনি না বসলে তিনি এখানে কি বলছে, রাইট টু স্পিক ইন এন্ড আদারওয়াইজ টু টেক পার্ট ইন। তো তিনি যদি না বসেন তিনি কিভাবে কথা বলবেন? বুঝছেন? তার জন্য মন্ত্রীদের জন্য আসন নির্ধারিত থাকে পার্লামেন্টে। তিনি এমপি না হলেও তিনি যদি মন্ত্রী হন, তিনি পার্লামেন্টে গিয়ে কথা বলবেন, কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ঠিক আছে? তাহলে 73A তাহলে কি স্যার এখানে মন্ত্রীদের জন্য আলাদা কি সিট আছে? এখানে তো সব এমপিদের জন্য সিট বরাদ্দ। এমপিদের জন্য সিট বরাদ্দ এখানে পদাধিকার বলে কোনো কিছু আছে না? পদাধিকার বলে এটাই তো বলা হচ্ছে 73A তে বলা হচ্ছে এভরি মিনিস্টার, প্রত্যেক মন্ত্রী সংসদে কথা বলতে পারবেন, তার প্রসিডিং এ অংশগ্রহণ করতে পারবেন, পার্লামেন্টের কার্যপ্রণালীতে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু তিনি এমপি না হলে ভোট দিতে পারবেন না। তাহলে অবশ্যই তার জন্য সিট আছে, তার জন্য নির্ধারিত আসন আছে। আপনার আমাদের এখানে বর্তমান মিনিস্টারদের মধ্যে এমপি না এরকম মিনিস্টার কে আছে? মোস্তফা জব্বার। আপনারা সংসদের অধিবেশনগুলো খেয়াল করে দেখবেন, মোস্তফা জব্বার পার্লামেন্টে থাকেন।
স্যার এদেরকে টেকনোক্রেট মন্ত্রী বলা হয় নাকি? টেকনোক্রেট মন্ত্রী বলা হয় এদেরকে? টেকনোক্রেট মন্ত্রী ওই যে 56 আর্টিকেল 56 এ আমরা মন্ত্রিসভার বিষয় ওখানে আলোচনা করেছি। এটা 10 ভাগের 1 ভাগের বেশি হতে পারবে না। সর্বোচ্চ 10 ভাগের 1 ভাগ নন পার্লামেন্ট মেম্বার মন্ত্রী হতে পারবে। এদেরকে বলা হয় টেকনোক্রেট মিনিস্টার। ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি এই 71 মানে ডাবল দ্বৈত সদস্য পদে বাঁধা এইটা পড়লাম। পার্লামেন্টের সেশন গুলো কিভাবে আহ্বান করবে, মেয়াদকাল কতটুকু, এইটা রাষ্ট্রপতির ভাষণ এবং মিনিস্টাররা পার্লামেন্টে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এতটুকুতে। আমি যে আজকে যেহেতু টিকা দিয়েছি আমার একটু অস্বস্তি লাগতেছে, তারপর আমি ক্লাসটা নিলাম এবং আরো নিতাম। আমি আজকে এখানে শেষ করছি। আপনাদের পরে ক্লাস হবে? হবে না স্যার আজকে। না স্যার আজকে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, এতটুকুতে থাক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে আলোচনা করব। তা আপনারা পড়ালেখা করতেছেন তো? আলোচনা মানে একটু একটু কিছুটা করবেন অবশ্যই। শুধু পরীক্ষার আগে পড়লে হবে না, এগুলি আপনি লয়ার হন বা না হন, এইটা যেহেতু আমাদের সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি, কনস্টিটিউশন পড়তে অনেক মজা না? জি স্যার। আপনি পলিটিশিয়ান হন বা যাই কিছু হন না কেন, কনস্টিটিউশন সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকলে আপনি রাষ্ট্রের একজন সুনাগরিক, আপনি সব জায়গায় সাকসেসফুল হবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।